হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 10-এর WBTA টেস্ট পেপারের যে পেজ নাম্বার 50 আছে সেই মডেলটি আজকে সলভ করব। তাহলে ভালো করে সবাই খেয়াল করবে, এটা হচ্ছে WBTA টেস্ট পেপারে পেজ নাম্বার 50। তো ভিডিওটি শুরু করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই। যারা যে সমস্ত স্টুডেন্ট ধরো 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বলে দিই, WBTA টেস্ট পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। আশা করি সবাই এই সলিউশনগুলো দেখবে এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো দেওয়া আছে বা স্কুলগুলো আছে সেই মডেলগুলো সলভ করবে। তাহলে এবারে শুরু করা যাক, কি বলেছে দেখো। এখানে প্রথমে আমরা জানি যে একটা সিন থাকে। সিনটা কি নিয়ে দিয়েছে? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। কার লেখা? নয়নতারা সেহগল। তো এই কোন পোর্শনটা দিয়েছে সেই জিনিসটা একটু আমরা পড়ে নিই। সাম ডেজ আফটার দ্য ফিউনেরাল। ফিউনেরাল ফিউনেরাল মানে হচ্ছে শেষকৃত্য। শেষকৃত্য বলতে একটা ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার যে নিয়ম নীতিগুলো মেনে চলা হয় সেটাকে বলা হচ্ছে ফিউনেরাল। তাকে যে পোড়ানোর কাজ বা তারপরে যে সমস্ত বিধিগুলো থাকে সেগুলোকে বলে ফিউনেরাল। এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। অ্যাসেস মানে হচ্ছে ছাই। তাহলে গান্ধীজির যে ছাই সেটাকে একটা বিশেষ ট্রেনে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এলাহাবাদ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা। প্রত্যেকটা ট্রেনে একটা করে কামরা থাকে যেখানে আমরা বসি, ঠিক আছে? কেউ যেগুলো রিজার্ভেশন করা থাকে, কেউ হয়তো ঘুমায়। তাহলে সেই কম্পার্টমেন্টে কি দিয়ে সাজানো ছিল? ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ডেকড মানে হচ্ছে ডেকোরেটেড, সাজানো, ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকেরা কি গান গাইছিল? ভজন গান। এই যে আমরা দেখি না পূজা পার্বণে ভজন কীর্তন হয় বা কেউ মারা গেলেও সেই ভজন কীর্তন হয়, তো সেই ব্যাপারটা বলা হয়েছে। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স। প্রেজেন্স মিন হচ্ছে উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। অ্যামিড মানে হচ্ছে মধ্যে। লোকেরা ওই ফুল এবং আর কি বলেছে, ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি বুঝতে পারছিলেন, তাই তারা আর কাঁদছিল না। কেন কাঁদলো না? গান্ধীজি তাদের কাছেই উপস্থিত আছে, এই জিনিসটা তারা বুঝতে পারলো। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেকটা স্টেশনে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এলাহাবাদ। এলাহাবাদ তো ঝাড়গ্রাম থেকে ডিরেক্ট এলাহাবাদ নয়, তাহলে প্রত্যেকটা স্টপেজ আছে। তো প্রত্যেকটা স্টেশনে দুঃখিত মানুষের ভিড় কি রয়েছে? দাঁড়িয়ে রয়েছে। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। তাহলে গান এবং প্রার্থনা, তাহলে কম্পার্টমেন্টে গান চলছিল, ওই গান এবং প্রার্থনা হতে হতে তারা কোথায় পৌঁছে গেল? এলাহাবাদে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গাস হোয়ার এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। তাহলে আমরা একটা প্রথমে পড়লাম যে প্রত্যেকটা স্টেশনে মানুষের ভিড় ছিল। এখানে কি বলেছে? দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড। ছাইগুলো যেখানে বিসর্জন, ইমার্সড মানে হচ্ছে বিসর্জন দেওয়া হবে, সেখানে হোয়ার এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। যেখানে যার তীরে, যেখানে ধরো গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হবে সেখানে তীরে আগে থেকে অনেক লোক কি আছে? উপস্থিত রয়েছে, ভিড় করে রেখেছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপর আমরা সকলে মিলে কোথায় ফিরে এলাম? দিল্লিতে ফিরে গেলাম। তাহলে এই সিনটা পড়ে করে আমরা কোন পোর্শনটা দিয়েছে বুঝতে পারলাম। এটা নিয়ে করে এই জায়গাটা আলোচনা করা হয়েছে। এবার আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে একটু যাই। কি বলছে কোশ্চেন অ্যান্সার দেখো। পিপল গ্যাদার্ড অ্যাট দ্য স্টেশন। গ্যাদার্ড মানে আমরা টেক্সটে কিন্তু আলোচনা করেছি, গ্যাদার্ড মানে হচ্ছে একত্রিত হওয়া বা জড়ো হওয়া। তাহলে লোকেরা জড়ো হয়েছিল অ্যাট দ্য স্টেশন, স্টেশনগুলোতে। অ্যাজ, কেন? গান্ধীজি ওয়াজ অন হিজ ওয়ে টু দ্য ফিউনারাল। গান্ধীজিকে তার শেষকৃত্যের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা একটা কথা বলি, তোমরা হলে কিন্তু এই অপশনটা দাগ দিতে, তাই তো? তার শেষকৃত্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সবাই ভিড় করেছিল, কিন্তু দেখো এখানে একটা প্রথমে সিনেই দিয়েছে যে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, মানে ফিউনারাল আগেই হয়ে গেছে। কথাটা ক্লিয়ার না ক্লিয়ার হয়নি? ফিউনারাল তো হয়ে গেছে, তাহলে ফিউনারাল তো নিয়ে যাওয়া হয়নি। বুঝতে পারলে? তাহলে কেন হচ্ছে না ওই অ্যান্সারটা? প্রত্যেকে কিন্তু ওই সেম ভুল করবে একদম। তোমরা কিন্তু বি কেয়ারফুল অ্যান্সারটার জন্য। দ্য লাস্ট মর্টাল রিমেন্স অফ বাপুজি আফটার দ্য ফিউনারাল ওয়েন্ট বাই। তাহলে শেষকৃত্যের পর বাপুজির সাথে, এটা হচ্ছে তার শেষ, তার দেহাবশেষের সাথে শেষ জীবিত তাদের যাওয়া। হ্যাঁ, তাহলে আরেকটা বলেছে 3 নম্বর অপশন কি বলেছে? দ্য ইমার্শন অফ দ্য অ্যাসেস টুক প্লেস।
ইমার্শন মানে হচ্ছে কি বলেছিলাম, বিসর্জন, ছাই বিসর্জন দেওয়া হবে। গান্ধীজির ফলোয়ার্স প্রেড, গান্ধীজি অনুগামীরা কি করছিল, প্রার্থনা করছিল। তাহলে দেখো তারা গান্ধীজির সাথে তার শেষকৃত্যের সাথে বা তার যে ছাইভস্যটা বিসর্জন দিতে যাবে, তাহলে এটা শেষ শেষ তার সাথে যেতে পারবে শেষবারের মতো, তার জন্য আমরা এই অপশনটা আমরা অপশন 2। বুঝতে পারলে কেন হলো? এটা কিন্তু সবাই লিখবে, এটা কিন্তু হবে না। নাম্বার 2, আফটার হার রিটার্ন টু দিল্লি, দিল্লিতে ফিরে আসার পর, তাহলে আমাদের ন্যারেটর কি হয়েছে, দিল্লিতে ফিরে এসেছেন। তারপর কি বলেছে, দ্য রাইটার ইনিশিয়ালি ফেল্ট, আমাদের লেখিকা প্রথমে কি অনুভব করছিলেন, কি অনুভব করছিলেন, রিলিভড অফ দ্য স্ট্রেন্স, মুক্তি, চাপ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। হ্যাঁ, অ্যাট এ লস উইথ দ্য সিচুয়েশন। তাহলে দেখো এখানে একটা অপশন দেখতে পেয়েছিলাম, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি মানে কি, এখানে একলা অনুভব করা, ঠিক আছে, নিজেকে একলা অনুভব করা। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি, সি আর লস একই জিনিস এখানে। হ্যাঁ, তাহলে কি 2 নম্বর অপশন, অ্যাট এ লস উইথ দ্য সিচুয়েশন, মানে অবস্থার সাথে নিজেকে কি করছিলেন, নিজেকে মেনিয়ে নিয়েছিলেন আর কি। ফ্রাস্ট্রেটেড উইথ দ্য পিপলস ইনডিফারেন্স, ফ্রাস্ট্রেটেড মানে বিরক্ত হয়ে যাওয়া, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, লোকের উদাসীনতায় তিনি হতাশ হয়ে গেছিলেন। রিয়ারিং টু দ্য রিটার্ন টু নর্মাল লাইফ, নিজের জীবনে পুনরায় ফিরে এসেছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন, অ্যাজ দ্য ট্রেন মুভড, ট্রেন মুভড মানে নড়াচড়া করা, ট্রেনটা যখন চলতে শুরু করলো, দ্য পিপল অন দ্য ট্রেন সেড টিয়ার্স, লোকেরা চোখের জল ঝরাচ্ছিল। কেপ্ট এ সোলেমন সাইলেন্স, একটা নিস্তব্ধতা বিরাজ করেছিল, চুপচাপ ছিল। স্যাং ডেভোশনাল সংস, ঠিক আছে, দুঃখমূলক বা ভক্তিমূলক গান গাইছিল। ফিল্ড অ্যাট সি, একলা অনুভব করছিল। তাহলে দেখো ট্রেনটা যখন চলছিল তখন তারা কি করছিল, people did not wept anymore, for they could feel Gandhi's presence amid song and amid the flowers and songs. তারপরে এখানে দেখো দেখো পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে তারা কি করছিল, গান গাইছিল। ভজন গান কোন ভক্তিমূলক গানগুলোকে বলে হচ্ছে ডেভোশনাল সং। তাহলে তারা সেখানে কান্না ছড়ায়নি, কারণ তারা গান্ধীজির উপস্থিতি সেখানে অনুভব করতে পারছিল। তাহলে আমরা এটার দাগ দেব কোনটা, ডেভোশনাল সংস, ভক্তিমূলক গান গাইছিল। নেক্সট, টু দ্য রাইটার দ্য ডেথ অফ গান্ধীজি মিন্ট, গান্ধীজির মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে, দ্য এন্ড অফ দ্য এজ অফ স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে ত্যাগ, ত্যাগের যে একটা সীমা যুগ সেটা কি বলছে, শেষ হয়ে গেছে। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিক সার্কেল, কি বলছে, একটা জাদু বন্ধনীর কি বলেছে, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। একটা কথা বলি, এখানে একটা লাইন ছিল যেটা হয়তো আমরা আলোচনা করলাম না, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করেছিলাম যে আমি একটা জাদু বন্ধনীর মধ্যে কি হয়েছিলাম, বড় হয়েছিলাম। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর পর আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, এটা কি হয়েছে, অদৃশ্য হয়ে গেছে। তাহলে গান্ধীজি মারা গেছে বলতে কি বলেছে, এখানে সেই জাদু বন্ধনীটা কি হয়েছে, অদৃশ্য হয়ে গেছে। এটার কম্পেয়ার করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, থ্যাঙ্কস টু বাপু মিলিয়ন্স অফ পিপল ওয়ার ব্রট আউট অফ দেয়ার, তাহলে বাপুকে ধন্যবাদ জানিয়ে বলছে লক্ষাধিক মানুষ কি হয়েছে, এবার ব্রট আউট অফ দেয়ার, ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের, হাঙ্গার ক্ষুধার্ত থেকে, অ্যাপাথি, অ্যাপাথি মানে বলতে পারি আমরা উদাসীনতা, পোর ইকোনমিক কন্ডিশন গরিব অসহায় অবস্থা থেকে, আইডলনেস মানে হচ্ছে অলসতা। তাহলে কি জায়গা থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে, দেখো দেখা যাচ্ছে হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, ইন্ডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, সেম ওই সিমিলার মিনিং এখানে কি দিয়েছে, অ্যাপাথি। ভালো করে নোট ডাউন করবে তোমরা এটা। তাহলে এটা আমরা কি দাগ দিতে পারি, অ্যাপাথি। ক্লিয়ার? তাহলে এমসিকিউর যে পার্টটা ছিল 4 নাম্বার 5 নাম্বারের, তাহলে এখানে যদি আমরা ঠিকঠাক করে নিই তাহলে আমাদের 5 নাম্বার আমরা চোখ বন্ধ করে পেয়ে যাব। একটু কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন থাকবে, তার মধ্যে দু একটা আছে। প্রথম কোশ্চেনটা যেমন সবাই ভুল করবে, তোমরা একটু কেয়ারফুল ভাবে এই ভিডিওগুলো দেখবে, একটু নিজেরা প্র্যাকটিস করবে, সব ঠিক হবে। নেক্সট 2 নাম্বার, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তাহলে টেক্সট থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য বেছে নিয়ে করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য রাইটার অ্যালং উইথ হার সিস্টার নেভার মেড এনি, তাহলে লেখিকা আমাদের, তিনি একজন মহিলা ছিলেন নয়নতারা সেহগাল, তিনি তার বোন কি করেননি, নেভার মেড এনি, কখনো কি করেননি বলেছে, দেখো
এই দেখো, নেভার মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, দেখতে পেয়েছো লাইনটা? পেয়েছি। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে নেভার মেড নেভার মেড এনি স্যাক্রিফাইস ফর দেয়ার কান্ট্রি, তাহলে কান্ট্রিটা তো আর আমার নয়, কাদের? তাদের, তাদের দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করেননি। দ্য রাইটার ফেল্ট রিলিভড হোয়েন শি রিয়েলাইজড দ্যাট হার জব ওয়াজ, তাহলে লেখিকা স্বস্তি অনুভব করেছিলেন যখন, রিভাইভড, নিজেকে উজ্জীবিত করেছিলেন যখন তিনি অনুভব করেছিলেন কি, দ্যাট হার জব ওয়াজ টু, তার কাজটা কি ছিল। এই দেখো বলেছে, উই আর স্টিল স্ট্রং, ইয়ং স্ট্রং টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তাহলে তার কাজটা হচ্ছে তার যে একটা বংশ পরম্পরা, তার যে একটা লিগেসি, তার যে একটা লিডারশিপ, তার যে নেতৃত্ব, সেটাকে তার নিজেদের মাধ্যমে কি করবে, এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ওয়াজ টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম, বিয়ার হিজ ব্যানার লিখলেই হবে। তার যে ধ্বজা, তার যে পতাকা, সেটাকে কি করবে, তাহলে এখানে ধ্বজা পতাকা বলতে তার লিগেসি, তার যে একটা লিগেসি বলতে পারি, সেটাকে আমরা কি করছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট বলেছে, গান্ধীজি মেড দ্য অর্ডিনারি পিপল ফিল ফর আদার্স, গান্ধীজি সাধারণ মানুষদের অনুভব করিয়েছিলেন একে অপরের কিসের জন্য, তাহলে কি করেছিলেন, অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তাহলে একে অপরের যে একটা কষ্ট যন্ত্রণা, সেগুলোর জন্য তিনি তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান অ্যানাদার সাফারিংস। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার ছিল, 3 নাম্বার আমাদের চলে আসলো। নেক্সট বলেছে, fill in the chat below with information from the text, এই তালিকাটাকে পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে টেক্সট থেকে শব্দ খুঁজে। অ্যাসেস ওয়ার সাপোজ টু বি, অ্যাসেস মানে হচ্ছে যখন একটা ব্যক্তিকে পোড়ানো হবে, তার যে একটা ছাই বস্ত্র আমরা বিসর্জন দিতে যাই, সেই ছাইটাকে বলা হচ্ছে অ্যাসেস। অ্যাসেস ওয়ার সাপোজ টু বি ইমার্সড ইন দ্য রিভার অ্যাট এলাহাবাদ, তাহলে এলাহাবাদে বলছে এক নদীতে ছাই বস্ত্রটাকে বিসর্জন দেওয়া হবে। তার ফলে কি হয়েছিল দেখা যাক। আগে এগুলো একটু মুছে দিয়ে, নাহলে তাহলে আমাদের অসুবিধা হবে, নাহলে খুঁজতে। দেখো কি দিয়েছে, তার অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গাস হোয়ার এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংক, তাহলে সেখানে কি হয়েছে, একটা বিশাল ভিড় একত্রিত হয়ে জমা হয়েছে। তাহলে এই হিউজ ক্রাউড, তাহলে আমরা লিখতে পারবো কি, তাহলে কি দাগ দিলাম এখানে দেখে নাও তোমরা, এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংক। যদি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু টেক্সটে দাগ দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারো, তোমাদের কোনো প্রবলেম হবে না। সেকেন্ড কি কোশ্চেন বলেছে, পিপল রিয়েলাইজ বাপুজ প্রেজেন্স অ্যামিডস ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তাহলে লোকেরা অনুভব করেছিল বাপুজির অনুপস্থিতি কিসের মধ্যে, অ্যামিডস মানে বলেছিলাম মধ্যে, কিসের মধ্যে, ফুল আর গানের মধ্যে। তার ফলে কি হয়েছিল, তাহলে এই লাইনটা খুব সহজ কোশ্চেন এটা একটা। তাহলে পিপল ডিড নট উইপ এনি মোর
or they could feel Gandhiji's presence amid songs and flowers। তাহলে এটা সবসময় এফেক্ট মানে ফলাফল আমরা জানি পরে থাকবে, কিন্তু এখানে বলে দিয়েছে আগেই যে লোকেরা আর কাঁদছিল না। কেন না? কারণ কেন না, ফর দে, ফর মানে এখানে কারণ, কেন তারা তার উপস্থিতি সেখানে অনুভব করতে পারছে। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি পিপল ডিড নট উইপ এনিমোর। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে দিই এখানে, পিপল দেখো এটা পাস্ট টেন্স ডিড লিখেছি বলে কিন্তু এটা উইপ লিখলাম, যদি ডিড না লিখতাম তাহলে এটা কি হতো, ওয়েপ্ট। ক্লিয়ার? তাহলে আমাদের সিন যে পাসিং এ বাপু যে সিনটা ছিল সেই প্যাসেজটা কিন্তু এখানে আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি একটা কবিতা। কবিতাটা কি? কবিতাটা দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, দেখতে পাচ্ছ তো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদা আমি ওক জঙ্গলে হামাগুড়ি দিয়ে খোঁজাখুঁজি করছিলাম কিসের, একটা পুরুষ হরিণের। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। তাহলে খোঁজ করতে গিয়েছিল একটা পুরুষ হরিণের, সেখানে পেল কি, এক বৃদ্ধ মহিলাকে। দেখতে পাচ্ছ, যিনি ছিলেন অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, যার হাতে ছিল একটা লাঠি এবং জীর্ণ পোশাক, ছেঁড়া পোশাক তিনি পরিহিত করেছিলেন বা পরিধান করেছিলেন। সি সেড, তিনি বলছিলেন আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বলছেন এই দেখো তোমার সমস্ত গোপন তথ্য, গোপন কথা আমার এই ছোট্ট ব্যাগতে রাখা আছে। তার কাঁধে একটা ঝোলা ছিল, সেই ঝোলার মধ্যে বলছেন তোমার সমস্ত গোপন তথ্য আমার এই ব্যাগে রয়েছে। কবিতাটা এই জায়গাটা পুরোটা মোটামুটি দিয়ে দিছে, দেখা যাচ্ছে। কি কোশ্চেন দিয়েছে কবিতাটা এবারে আলোচনা করা যাক। The poet got into an oak wood, got into মানে প্রবেশ করা, তাহলে কবি কি করেছিলেন, ওক জঙ্গলে প্রবেশ করেছিলেন। উড মানে এখানে জঙ্গল, হ্যাঁ, ওক জঙ্গলে প্রবেশ করেছিলেন লাউডলি, জোরে জোরে, নয়েজলেসলি নিস্তব্ধে, কোন রকম আওয়াজ না করে, ফিরোসিয়াসলি হিংস্রভাবে, আর এংরিলি মানে রেগে গিয়ে। তাহলে দেখো এখানে প্রথম লাইনটা দেখো দিয়েছে কিভাবে, ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে। তাহলে বাচ্চাগুলো যখন হামাগুড়ি দেয় কোনো শব্দ হয়, হয় না, তাহলে এখানে আমরা বলতে পারি কিভাবে, নয়েজলেসলি। কেন হলো, কোন রকম শব্দ না করে যাচ্ছিলেন বলে তিনি কি করতে গিয়েছিলেন, পুরুষ হরিণ খোঁজ করতে গিয়েছিলেন। আওয়াজ করে গেলে তো পালিয়ে যাবে, তাহলে তিনি নয়েজলেসলি নিস্তব্ধে গিয়েছিলেন। দ্য ওল্ড ওমেন হুম দ্য পোয়েট মেড, তাহলে সেই যে বৃদ্ধ মহিলা যাকে কবি সাক্ষাৎ, যার সাথে কবি সাক্ষাৎ হয়েছিল, হাইড এ স্ট্যাগ, একটা হরিণ লুকিয়েছিলেন। হ্যাড এ ওয়ার্ড ব্যাগ, তার একটা অদ্ভুত ব্যাগ ছিল। হ্যাড এ শেল্টার মেড অফ ওক উড, তাহলে একটা আশ্রয় ছিল ওক জঙ্গলের, ওক জঙ্গল ওক কাঠ দিয়ে তৈরি। ওয়াজ ডাম, ডাম মানে কি বলতো, যে শুনতে পায় না বা বলতে পারে না, এই ধরনের কোনো একটা ব্যাপার। তো হ্যাডে তার কাছে কি ছিল, অদ্ভুত ব্যাগ। কি ছিল, অদ্ভুত ব্যাগ একটা ছিল। দ্য ক্যাকেল অফ দ্য ওল্ড ওমেন হ্যাড দ্য পোয়েট বয়। ক্যাকেল মানে ওই যে একটা হাসি, খ্যাক খ্যাক করে যে একটা হাসি, ওই হাসিটা বৃদ্ধ ছেলেটিকে কি করেছিল, রানিং অ্যাওয়ে, ছুটিয়ে দিয়েছিল। তার দৌড়ে পালাচ্ছিল, তার জন্য হয়তো ট্রেমলিং, কাঁপছিল। তাহলে একটা দেখো একটা লাইন বলেছে, লাইনটা তোমরা ভালো করে খেয়াল করবে। দেন শি বিগেন টু ক্যাকেল, আই বিগেন টু কোয়াক। কোয়াক মানে হচ্ছে কাঁপা, হয়ে কেঁপে উঠছিল। তাহলে কাঁপা ইংরেজি আমরা এখানে তাহলে কি লিখতে পারি, ট্রেমলিং। হয়ে গেল। দ্য ওক ট্রিজ কমপ্লেন অফ বিং, তাহলে ওক গাছগুলো কিসের অভিযোগ জানাচ্ছিল, ব্লিঙ্কিং ইন দ্য আইস, চোখগুলোকে, এই ব্লিঙ্কিং মানে এই যে চোখ পিটপিট করা, এটাকে ব্লিঙ্ক বলছে। ইগনোরড, তাদেরকে এড়িয়ে চলা। স্টাফড, না খেয়ে থাকা। কনফাইন্ড মানে হচ্ছে বন্দি দশা, বন্দি হয়ে থাকা। তাহলে একটা কথা বলি, তাহলে ওক গাছগুলো দেখো দিয়ে বলেছে হোয়েনেভার ইউ, না সরি কোথায় গেল, বলছে উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে তাদেরকে কেটে ফেলা হচ্ছে, তবুও আমরা চোখের পলক ফেলছি না। ফেলছি না মানে কি করছি, তাদেরকে আমরা এড়িয়ে চলছি। তাহলে এটার আমরা অ্যান্সার লিখতে পারি ইগনোর। ক্লিয়ার? কবিতা হয়ে গেল। কবিতা থেকে এবারে দিয়েছে দুটো কোশ্চেন। দুটো কোশ্চেন লেখার মতো সাফিসিয়েন্ট জায়গা আশা করি, ছোট করে এখানে লিখে দিচ্ছি। হোয়াট ওয়াজ দ্য পোয়েট আস্কড টু প্রমিস। তাহলে দেখো যদি জায়গা না বলে একটু ভালো করে শুনবে, হ্যাঁ। হোয়াট ওয়াজ দ্য পোয়েট আস্কড টু প্রমিস মানে কবিকে কি প্রতিজ্ঞা করতে বাধ্য কর, কি মানে কি প্রতিজ্ঞা করতে বলা হয়েছিল। তাহলে দ্য পোয়েট ওয়াজ আস্কড টু প্রমিস, সাজালাম। দ্য পোয়েট ওয়াজ আস্কড টু প্রমিস হলো, লিখলে।
কি প্রমিস করতে বলা হয়েছে, এই যে whenever you see an oak tree felled swear you will plant. দেখো আমি কিন্তু সুন্দর করে বলে দিলাম, এটার জন্য কিন্তু আর লিখছি না, এখানেই সুন্দর করে সাজিয়ে দিলাম। তাহলে কি প্রতিজ্ঞা করতে বলছে, তুমি যখনই দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে তখন তুমি কটা লাগাবে, দুটো। তাহলে দ্য পোয়েট ওয়াজ, আরেকবার রিপিট করছি, দ্য পোয়েট ওয়াজ আস্কড টু প্রমিস দ্যাট whenever he sees বা you see যা লিখতে পারো, whenever he sees an oak tree felled he will plant two। ঠিক আছে, এখানে ইউটা কেটে ই করে দেবে, ইউটা এখানে চেঞ্জ করবে। হ্যাঁ, ইউ বলতে তুমি বোঝাচ্ছে, তুমি না সে, সে যখনই দেখবে তখন সে কি করবে, দুটো ওক গাছ লাগাবে। নাম্বার 2 কি বলেছে, হাউ উড দ্য ওক ট্রিজ পানিশ দ্য পোয়েট ইফ হি ফেল টু প্রমিস। তাহলে প্রতিজ্ঞা করতে যদি সে ব্যর্থ হয় তাহলে ওক ট্রিজ গুলো তাদেরকে কি শাস্তি দেবে, তাহলে সাজানো যাক। তাহলে if he failed to promise, if the poet, he বলতে কাকে বোঝানো হচ্ছে, the poet কে। তাহলে if the poet failed to promise, তাহলে প্রতিজ্ঞা যদি সে করতে ব্যর্থ হয় তাহলে ওক গাছগুলো কি করবে, if he failed to promise the black oak bark, এখান থেকে লিখবে wrinkle over him, তাহলে ওক গাছের ছালগুলো তাকে কি করবে, জড়িয়ে ধরবে। and root him, এটা ইউটা কেটে হয়ে যাবে হিম, এখানেও ইউটা চেঞ্জ করবে, ইউটা হয়ে যাবে হি। তাহলে কিন্তু লিখে দিলাম, ভালো করে দেখো, the black oak bark will wrinkle over him and root him among the oaks where he was born but never grew, যেখানে সে জন্মাবে ঠিকই কিন্তু কি হবে না, বাড়তে পারবে না। তাহলে আমার অ্যানসারটা বোঝা গেল না, বুঝতে কোনো সমস্যা আছে? আরেকবার রিপিট করলাম, ভালো করে দেখে নাও। তাহলে কি বলছে, ইফ দ্য পোয়েট ফেল টু প্রমিস, ইফ দ্য পোয়েট ফেল টু প্রমিস কি হবে, তাহলে কি হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট বা হিম, এটা হিম, হ্যাঁ সরি, রিঙ্কেল ওভার হিম and root him among the oaks where he was born but never grew। আর কিছু কোশ্চেন আছে কি কবিতা থেকে আমাদের, দেখা যাক। না, কবিতা এখানে শেষ। এরপরে চলে আসছে দেখো আনসিন, আনসিনটা একটু ভালো করে পড়তে হবে, একটু ভালো করে সবাই দেখো। It was more than 50 years ago, তাহলে এটা ছিল কত বছর আগে, 50 বছর আগে। I was going to have a train trip, ট্রিপ মানে হচ্ছে যাত্রা, আমি একটা ট্রেন যাত্রায় গিয়েছিলাম, ইন অ্যান এয়ার কন্ডিশন কোচ। জানো তো ট্রেনে বিভিন্ন রকমের কামরা থাকে, নর্মাল কামরা, এসি কামরা, এসিটা কামরাটাকেই বলা হচ্ছে এয়ার কন্ডিশন কোচ। আ হিউজ লাক্সারি টু এ বয় 15 ফ্রম অ্যান ইন্ডিয়ান মিডিল ক্লাস ফ্যামিলি। তাহলে মধ্যবিত্ত পরিবারের 15 বছর বয়সী এক ছেলের ক্ষেত্রে এটা ছিল একটা বিলাসবহুল ব্যাপার। তাহলে আমরা ধরো মিডিল ক্লাস ফ্যামিলি ছেলেরা কি ট্যুর পাই, খুব কম পাই, তো যেটা পাই সেটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, বিলাসবহুল ব্যাপার, ঠিক আছে, লাক্সারি। ফ্রম হাওড়া টু নিউ দিল্লি, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছি, হাওড়া থেকে নিউ দিল্লি। ইট ওয়াজ টু টেক অ্যাবাউট 26 আওয়ার্স, তাহলে সময়টা কত লাগবে, 26 ঘন্টা। ইফ আই রিমেম্বার কারেক্টলি, যদি আমি ঠিকঠাক মনে করতে পারি তাহলে সময়টা কত লাগবে, 26 ঘন্টা। তাহলে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার কাছে একটা ট্যুর আসছে কোথা থেকে কোথায়, হাওড়া থেকে নিউ দিল্লি, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। বাই দ্য টাইম উই আর হাফ ওয়ে টাওয়ার্ডস হাওড়া, আমরা প্রায় হাওড়া যাওয়ার অর্ধেক রাস্তা চলে এসেছি। ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট, তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্য টিকিটস আর লেফট বিহাইন্ড। বাবারে, তাহলে তুমি ধরো যাচ্ছ কোথায়, কলকাতা, হাওড়া যাচ্ছ, তুমি তোমার ট্রেনের টিকিটই নাওনি, তুমি কি করে দিল্লি যাবে? তাহলে তারা বুঝতে পারছে এই বাবারে, আমরা তো আমাদের ট্রেন টিকিটটাই ভুলে এসেছি। সো ওয়ান অফ আওয়ার পার্টি হারিড আউট টু দ্যাট অফ দ্য ট্যাক্সি, তাই আমাদের দলের মধ্যে একজন দ্রুত একটা ট্যাক্সিতে করে কি করলো, জাম্পড ইনটু অ্যানাদার হিজ ওয়ে ব্যাক হোম, তাহলে কোন রকম ভাবে তার বাড়ি ফিরলো, অ্যান্ড ম্যানেজ টু রিপোর্ট হিমসেলফ
অন দ্য হাওড়া প্ল্যাটফর্ম ইন দ্য নিক অফ টাইম। ওই সময়ের মধ্যে কোনোরকম ভাবে নিজেকে ম্যানেজ করলো ওই স্টেশনে পৌঁছাতে, ওই সময়ের মধ্যে হাওড়া স্টেশনে, বুঝতে পারলে? তাহলে আমরা একটা জায়গায় জার্নি করতে যাবো, সেখানে আমরা টিকিটই ভুলে গেছি, তাহলে কি ভুল কাজ করেছি? তাহলে ওইখানে তাড়াহুড়ো করে একজনকে যাওয়া হলো, একজন চলে গেল বাড়ি রিটার্ন, এই টিকিটগুলো নিয়ে আসলো। এনিওয়ে উই গট ইন, আমরা যাই হোক কোনোভাবে প্রবেশ করলাম, অ্যান্ড সিটেড আওয়ারসেলফ, সিটে বসে পড়লাম। ইট ওয়াজ এ চেয়ার কার, এভরিথিং ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড ফর মি, মানে তার কাছে ব্যাপারটা অবিশ্বাস্যকর ব্যাপার, বলছে আমার কাছে এটা দারুণ ব্যাপার। প্রবাবলি ইট ওয়াজ দ্য পিক অফ দ্য সামার, এটা ছিল গ্রীষ্মের ঠিক চূড়ান্ত পর্যায়ে, মানে তখন প্রবল গরম ছিল, হ্যাঁ, হট অ্যান্ড হিউমিড, গরম এবং আর্দ্র। দ্য অ্যারিড প্লেন্স অফ বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ উড বি অ্যাট দেয়ার হটেস্ট, তাহলে উত্তরপ্রদেশ আর বিহারের যে সমভূমি ছিল সেটা পুরো প্রচুর তাপমাত্রায় ছিল। বাট থ্যাঙ্কস টু দ্য এসি কোচ, তাহলে তারা, আমি প্রথমেই বলেছি তারা কোন কিসে যাচ্ছিল, এসি কামরা, এয়ার কন্ডিশন কোচ বলেছিলাম তো, তাহলে এসি কামরার জন্য গরমটা তারা অনুভব করতে পারেনি। কিন্তু এটা পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে, তার জন্য তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি কি ব্যাপারটা। কিন্তু মাঝ রাস্তায় তাদের হচ্ছে জেনারেটর খারাপ হয়ে যায়, যার জন্য এসি চলতে পারেনি। আর এসি কামরাগুলো জানো তোমরা দেখেছো তো কি থাকে, চারদিক বন্ধ থাকে, জানলা টানলা সব বন্ধ থাকে, তার জন্য তারা ভিতরের মধ্যে গরম অনুভব করছিল। তাদের ট্রেনটা থেমে গেছিল মাঝ রাস্তায়, ঠিক আছে, এবারে ওটা ঠিক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ফিক্স হয়নি, তবুও ট্রেনটা তারপরে চলতে শুরু করেছিল। কিন্তু তাদের যে সময়ে পৌঁছাবার কথা তার থেকে মিনিমাম 12 আওয়ার্স, মিনিমাম 12 ঘন্টা লেটে পৌঁছেছিল, হয়তো লাস্টে দিয়েছে এখানটায় 12 ইয়ার্স বিহাইন্ড দ্য শিডিউল, তাহলে যে সময় পৌঁছাবার কথা তারপরে 12 ঘন্টা পরে তারা পৌঁছেছে। এটাই নিয়ে আনসিনটা হয়েছে, খুব মোটামুটি ভালো আনসিন। তো কি বললাম তাহলে, এখন তো আমরা প্রত্যেকদিন দেখি যে আমরা একটা জায়গায় জার্নিতে যাবো কিসে, ট্রেনটা 2 ঘন্টা লেট, 4 ঘন্টা লেট, 10 ঘন্টা লেট, সেম কিছু প্রবলেমের জন্য ট্রেনটা মাঝ রাস্তায় কি হয়েছিল, জেনারেটর খারাপ হয়েছিল বা অন্য কোনো ফেলিওর ছিল, ট্রেনটা ওখানে থেমেছিল কিছু জায়গায়, একটা ছোট জাংশনে থেমেছিল, দিয়ে সেখানে দেখলো যখন সারানো হয়নি, ঠিক হয়নি, তবুও ট্রেনটা তারপরে চলতে শুরু করলো। তাহলে যে সময় পৌঁছাবার তার থেকে 12 ঘন্টা পরে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক। ইট ওয়াজ আ লাক্সারি, তাহলে এই দেখো আমরা প্রথমে বলেছিলাম এটা ছিল একটা বিলাসিতা, লাক্সারি ইমপ্লাইজ সামথিং দ্যাট ইজ, তাহলে বিলাসিতা বলতে কি বোঝানো হয়েছে এখানে, ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক, ভেরি রেয়ার, যেটা বিরল হয়, এ প্রিভিলেজ নট ইজিলি অ্যাফোর্ডেবল, একটা স্বাধীনতা যেটা সহজে পাওয়া যায় না, এ ফরবিডেন প্লেজার, ঠিক আছে, এটা মজাদার আনন্দ যেটাকে ভোলা যায় না, ঠিক আছে। তাহলে এ প্রিভিলেজ নট ইজিলি অ্যাফোর্ডেবল, যেটাকে সহজে বহন করা যায় না, প্রিভিলেজ মানে হচ্ছে স্বাধীনতা। দেখো মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে তোমাকে একটা বলেছিলাম যে প্রথম লাইনটা, ইট ওয়াজ হিউজ লাক্সারি টু এ বয় ফ্রি ফ্রম অফ 15 ফ্রম অ্যান ইন্ডিয়ান মিডিল ক্লাস, তাহলে মধ্যবিত্ত পরিবারের 15 বছর বয়সী ছেলের কাছে এটা ছিল একটা কি বিলাসবহুল ব্যাপার, তাহলে যেটা আমরা সহজে পাই না, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে স্বাধীনতা, তাহলে এই যে প্রিভিলেজ, এই যে একটা স্বাধীনতা যেটা আমরা সহজেই বহন করতে পারি না, তাহলে ওটা আমাদের কাছে বিশাল ব্যাপার, এতদিন পর একটা সুযোগ পেয়েছি, তাহলে ওটাই আমাদের কাছে আগে। তো ফার্স্ট হ্যাসেল মানে হচ্ছে প্রবলেম, ঝামেলা, প্রথম যে ঝামেলা সেটা কি ছিল, মিসিং দ্য ট্যাক্সি, লিভিং দ্য টিকিটস বিহাইন্ড, স্টার্টিং দ্য হোম ফ্রম লেট, দ্য জেনারেটর গোয়িং আউট অফ অর্ডার। তাহলে প্রথম যে ঝামেলাটা হয়েছিল কি বলেছিলাম বলো তো, দেখো কি বলেছে, টিকিটটা ভুলে এসেছিলাম, দেখো ডিসকভার দ্যাট টিকিটস আর লেফট বিহাইন্ড, তাহলে প্রথম প্রবলেমটা হয়েছে তারা কি ভুলে গেছে, তাদের টিকিটটা ভুলে এসেছে, তাহলে লিভিং দ্য টিকিটস বিহাইন্ড, আমি এখানে কিন্তু টিক দিলাম। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য ইলেকট্রিসিটি ইন দ্য ট্রেন ওয়েন্ট আউট, ট্রেনের মধ্যে যখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, বললাম না ইলেকট্রিসিটি খারাপ হয়ে গিয়েছিল, সেদিন এসি চলেনি, তাই তো ওই ঝামেলাটা হয়েছিল। দ্য নারেটর ওয়াজ, লেখক কি করছিলেন, ইটিং, খাচ্ছিলেন, লুকিং আউট অফ দ্য উইন্ডো, স্লিপিং, চ্যাটিং, তাহলে যখন ইলেকট্রিসিটি চলে গেছিল, এই দেখো আই ওক আপ, তাহলে আমি যখন উঠলাম তাহলে আমি কি করছিলাম, আই হ্যাড মাই ডিনার ডস্ট অফ মাই সিট, তাহলে আমি উঠে করে দেখলাম আই ফেল্ট আনইজ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তিনি তাহলে কি করছিলেন, ঘুমোচ্ছিলেন, তিনি কি করছিলেন, ঘুমোচ্ছিলেন। when the AC was off, এসিটা যখন বন্ধ ছিল, the air tight windows, বায়ুরোধী জানলাগুলো, ইনক্রিজ দ্য সাফোকেশন, শ্বাসরোধী ব্যাপারটাকে একটু বাড়িয়ে দিয়েছিল, লেসেন দ্য সাফারিং, ঠিক আছে,
চাপ মুক্ত করেছিল, ওয়ার রিমুভড, সেগুলোকে খুলে দেওয়া হয়েছিল, ডিড নট মেক মাচ অফ এ ডিফারেন্স, কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে যদি ধরো তুমি একটা রুমে আবদ্ধ আছো, চারিদিক একটা রুমের মধ্যে আছো, চারিদিক বন্ধ, ইলেকট্রিসিটি নেই, তাহলে তোমার কি হবে? দম বন্ধ হয়ে আসবে। তাহলে কি হবে? ইনক্রিজ দ্য সাফোকেশন, শ্বাসরোধটাকে কি করেছিল? বাড়িয়ে তুলেছিল। ক্লিয়ার? নেক্সট, ইট ওয়াজ সারপ্রাইজিং টু দ্য ন্যারেটর দ্যাট হি ওয়াজ, এটা ছিল অবিশ্বাস্যকর একটা ব্যাপার বা অবাককর একটা ব্যাপার যে দ্য ন্যারেটর দ্যাট হি ওয়াজ, তিনি কি করছিলেন? স্লিপিং, ট্রাভেলিং, সোয়েটিং, ফিলিং স্কচড। তাহলে হঠাৎ তিনি যখন ঘুম থেকে উঠলেন, দেখো একটা লাইন এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে, আই ওক আপ উইথ আনিস, আই ওয়াজ সোয়েটিং। তাহলে আমি কি করছিলাম? আমি কি করছিলাম? ঘামছিলাম। তাহলে অবাক হয়ে যখন উঠলো, তখন সে কি দেখছিল? সে কি হচ্ছিল? ঘামছিল। পেলাম? নেক্সট যে কোশ্চেনটা বলছে, when the narrator woke up the next morning, পরের দিন সকালে যখন তিনি উঠলেন, the train was stuck going through the repair work, moving, it was going back to the originating station. তাহলে ট্রেনটা আটকে গিয়েছিল, going through the repair work, সারানোর কাজ চলছিল, মুভিং চলছিল, ওয়াজ গোয়িং ব্যাক টু ইটস অরিজিনাল, মানে পুরনো স্টেশনে তারা কি হয়েছিল? ফিরে গিয়েছিল, আসল স্টেশনে সে ফিরে গিয়েছিল। তাহলে দেখো সে ঘুমানোর চেষ্টা করেছিল যখন সে ট্রেনটা আটকে গিয়েছিল। দেখো এই যে বলেছে স্টার্টেড নেক্সট মর্নিং, দ্য জেনারেটর কুড নট বি স্টেকড, দ্য ট্রেন রিজিউমড দ্য জার্নি। ট্রেনটা কিন্তু কি করেছে? আবার তার যাত্রা শুরু করেছে। বুঝতে পারলে? তাহলে আমরা কি বলবো? যে মুভিং, ট্রেনটা আবার চলবে। হ্যাঁ, জেনারেটর প্রবলেম হয়েছিল, তা বলে কি ট্রেনটা থেমে থাকবে? ট্রেনটা কিছুক্ষণ চেষ্টা করা হয়েছিল সেটা সমাধান করার, যখন সলভ হয়নি ট্রেনটা চলতে শুরু করেছিল। পরবর্তী চলে এসেছি ট্রু ফলস এর কোশ্চেনে। কি বলেছে? দ্য ট্রেন ওয়াজ হাওড়া বাউন্ড। হাওড়া বাউন্ড মানে হচ্ছে ট্রেনটি ছিল হাওড়াগামী। তাহলে ট্রেনটা কি হাওড়াগামী ছিল? ট্রেনটি কোথা থেকে কোথায় যাচ্ছিল? হাওড়া থেকে কোথায়? নিউ দিল্লি। পড়েছো তো? এই দেখো প্রথমেই লাইনটা আমরা পড়েছিলাম, কোথায় গেল? ফ্রম হাওড়া টু নিউ দিল্লি ইট ওয়াজ টু টেক অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে আমরা কি লিখবো? ঠিক না ভুল? তাহলে ভুল বলেছে, হাওড়াগামী ছিল না। হাওড়া থেকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? নিউ দিল্লি। তাহলে আমরা এখানে এটা লিখবো কি? ফলস। বুঝতে পারলে? ভালো করে লিখে দিই, না হলে বুঝতেও পারবে না। নেক্সট যে কোশ্চেনটা বলেছে, কি বলেছে? সাপোর্টিং স্টেটমেন্ট ওখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আর আমি এখানে লিখছি না, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমি আরেকবার লিখে দিচ্ছি, B1। B1 এখানে লিখে দিলাম। SS। তাহলে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা। 2 নম্বর কোশ্চেন, the station where the train stood for long was a big junction। তাহলে ট্রেনটা যেখানে থেমেছিল সেই জায়গাটা ছিল বলছে একটা বড় জাংশন। তাহলে বড় জাংশন আমরা জানি খড়গপুর বলতে পারি, হাওড়া স্টেশন বলতে পারি, এগুলো হচ্ছে বড় জাংশন, কিন্তু যেখানে থেমেছিল ওই জায়গাটা বলছে বড় স্টেশন। তাহলে দেখা যাক কি আছে, বড় না ছোট। এই দেখো, দ্য ট্রেন ওয়াজ স্টাক ইন এ মাইনর বিহার স্টেশন ফর এ প্রিটি লং টাইম। তাহলে কিছুক্ষণের জন্য ট্রেনটা কোন জায়গায় আটকে ছিল? একটা ছোট জাংশনে। তাহলে এটা বড় জাংশন নাই, তাহলে আমরা এটা কি বলতে পারি? ফলস। তাহলে এটা নাম্বার 2 এর কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট, এখানে লিখে দিলাম B2। 2 নাম্বার কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট B2 লিখে দিলাম এখানে। তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা হলো ফলস। কেন হলো বলে বুঝাতে পারলাম তাহলে? এখানে বলেছে বড় জাংশন, কিন্তু এটা কোথায় দাঁড়িয়েছে? ছোট জাংশনে, মাইনর জাংশন। নাম্বার 3 কি বলেছে? এসি ওয়াজ রিস্টোরড ইন দ্য ট্রেন। তাহলে ট্রেনের মধ্যে যে এসিটা ছিল সেটাকে বলছে ঠিক করা হয়েছিল, পুনরুদ্ধার করা হয়েছিল। তাহলে ঠিক কি হয়েছিল? দেখা যাক ঠিক হয়েছিল কিনা।
দ্য জেনারেটর কুড নট বি ফিক্সড, ভালো করে ফোকাস করো, অ্যান্ড দ্য ট্রেন হ্যাড রিজিউমড দ্য জার্নি। দেখেছো জেনারেটরটা কিন্তু সারানো হয়নি, ফিক্সড মানে ঠিক করা হয়নি। তাহলে এটা কিন্তু আমরা এখানে আবার বলতে পারি এটা কি বলেছে, ভুল বলেছে। তাহলে দেখো তিনটা ফলস, অনেকে মনে হবে তিনটা কি ফলস হতে পারে, দিতেই পারে। এটা স্টুডেন্টদেরকে কনফিউজ করার সময়, মানে কনফিউজ করার জন্য অনেক সময় তিনটেই ফলস দিল, তিনটেই ট্রু দিল, কিন্তু আমাদের মধ্যে একটা ডাউট চলে আসে তিনটা কি ফলস দেবে, তিনটা কি ট্রু দেবে, না দিতেই পারে। তোমার যে কতটা ক্যাপাবিলিটি রয়েছে, তুমি কতটা জানো, তোমার নলেজটাকে পরীক্ষা করার জন্য এরকম দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এই যে আনসিনের 3 নম্বরের ট্রু ফলসের যে সাপোর্টিং স্টেটমেন্টটা কি দিলাম, এটা মনে থাকবে, এটা নাম্বার 3। তাহলে আনসিনের এমসিকিউ হলো, ট্রু ফলস হলো, এবারে কিছু কোশ্চেন দিয়েছে, কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। হোয়াট স্টার্টেড টু টার্ন এ ড্রিম জার্নি ইনটু এ ব্যাড ড্রিম, বাবারে। তাহলে একটা বলেছিলাম মিডিল ক্লাস ফ্যামিলির কাছে, মিডিল ক্লাস একজন ছেলের, 15 বছর বয়সী এক ছেলের কাছে যাত্রাটা, এই যে ট্যুরটা পেয়েছিল, ওর কাছে কিন্তু একটা কি লাক্সারি, বিলাসবহুল ব্যাপার ছিল। কিন্তু বলছে তার যে ড্রিম জার্নিটা কিভাবে একটা খারাপ স্বপ্নে পরিণত হলো, কেন বলতো, কি প্রবলেমটা কি, কিসের জন্য হয়েছে? তাহলে আমরা কি বলবো, কি দিয়েছে এখানে, তাহলে আগে দেখে নি, না দেখে তো বলা যাবে না। এই দেখো, আই আন্ডারস্টুড দ্য জেনারেটর আউট অফ আওয়ার কার হ্যাড গন অফ আউট অফ অর্ডার। তাহলে কি লিখতে পারবো, দ্য প্রবলেম অফ দ্য জেনারেটর। দু নাম্বার থাকলেও অ্যান্সারটা কিন্তু ছোটর মধ্যে হয়ে যাচ্ছে, যা জেনারেটর প্রবলেম অফ দ্য ট্রেন। তাহলে ট্রেনের মধ্যে যে জেনারেটরের সমস্যা ছিল, সেইটা কি হলো, তার যে একটা ড্রিম জার্নি ছিল, ঠিক আছে, সুন্দর স্বপ্ন, যাত্রা, সুন্দর যাত্রাটাকে একটা খারাপ স্বপ্নে পরিণত করেছিল। তাহলে স্টার্টেড দিয়ে স্টার্টেড টু টার্ন ড্রিম জার্নি ইনটু এ ব্যাড ড্রিম, এটা এখানে লিখে দিবে। তাহলে এটা হয়ে গেল, খুব ইজি। নাম্বার 2 কোশ্চেন কি বলেছে, নাম্বার 2 নম্বরে দেখা যাক কি আছে। 2 নম্বরে বলেছে হাউ ডিড দ্য ন্যারেটর সিক কমফোর্ট। তাহলে সে কিভাবে তার যে স্বস্তি খুঁজে পেয়েছিল, স্বস্তি কিভাবে পেয়েছিল, দেখবে এটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু সে স্বস্তি পেয়েছিল, এই যে সে কিসের মাধ্যমে স্বস্তি খুঁজে পেয়েছিল, ঘুমানোর মাধ্যমে। তাহলে দ্য ন্যারেটর কোশ্চেন লেখার ক্ষেত্রেও কিন্তু গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ হয় টেন্সের। দেখো এখানে কি লেখা আছে, ডিড, তাই তো, যেহেতু ডিড আছে সিকটা হয়ে যাবে শর্ট, দ্য ন্যারেটর শর্ট। অনেকে কিন্তু সিকি লিখবে, সেক্ষেত্রে কিন্তু 2 নম্বরে 2 পাবে না, ওখানেও সিক দেওয়া আছে, দ্য ন্যারেটর শর্ট কমফোর্ট কিসের মাধ্যমে স্বস্তি খুঁজে পেয়েছিলেন, ইন স্লিপ, তাই তো। তাহলে একটা ছোট্ট অ্যান্সারের শুধু জাস্ট একটা স্লিপ আর একটা চেঞ্জ, তার মাধ্যমে আমরা কত পেয়ে যাচ্ছি, 2। দেখো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আই ট্রাই টু সিক, এই যে টু টু ছিল বলে এখানে সিক, কিন্তু ওখানে তো টু নেই, তাহলে সিকটা আমার ডিড আছে বলে এখানে সিকটা হয়ে যাচ্ছে শর্ট, শর্ট কমফোর্ট ইন স্লিপ। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ওয়াই ওয়াজ ইট সো সাফোকেটিং। তাহলে এত শ্বাসরোধী ব্যাপারটা হয়ে গেছিল কেন, মানে দম বন্ধ হয়ে আসছিল কেন, কেন বলো। তাহলে আমরা কিন্তু আনসিনটা আলোচনা করেছিলাম, এটা জানো তো। তাহলে শ্বাসরোধজনক ব্যাপারটা হয়েছিল, আমরা একটা কামরার মধ্যে ছিলাম, কামরাটার কি হচ্ছে, এসিটা বন্ধ হয়ে গেছে, জেনারেটর খারাপ হয়ে গেছে, আর চারিদিকে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা, তাহলে দম বন্ধ, তাহলে চারিদিকে যে আমাদের বাতাসটা বেরোতেও পারছে না, আসতেও পারছে না, তার জন্য আমাদের কি হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হয়েছে দেখা যাক। এই যে দ্য এয়ার টাইট গ্লাসেস, তাহলে এইগুলোর জন্য কি হচ্ছে, সাফোকেশন, আমাদের দম বন্ধ হয়ে আসছিল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দ্য এয়ার টাইট গ্লাসেস। তাহলে এটাকে আগে সাজিয়ে নি,
It was so suffocating because of কি the airtight glasses. ক্লিয়ার? তাহলে এইটুকু লেখাতেই 2 নাম্বার করে পাচ্ছ। তাহলে জাস্ট আনসিনটা একটু মন দিয়ে ফোকাস নিয়ে তোমাদেরকে একটু পড়তে হবে, তাহলেই কোনো ব্যাপার নেই। বলছে হোয়েন ওয়াজ দ্য শিডিউলড অ্যারাইভেল অফ দ্য ট্রেন অ্যাট দ্য নিউ দিল্লি। তাহলে নিউ দিল্লিতে পৌঁছানোর যে আসল টাইম, শিডিউল যে ধার্য করা যে সময়টা ছিল সেটা কত, কি সময়টা ছিল? তাহলে 4 নাম্বার কোশ্চেন। তাহলে আমরা বলেছিলাম যে ট্রেনের একটা সমস্যার কারণে ট্রেনটা পৌঁছানোর কথা যে সময়, তার কত ঘন্টা পরে পৌঁছেছে? 12 ঘন্টা পরে। তাহলে কিন্তু টাইমটা কি দিয়েছে, ধার্য করা যে সময় সেটা কি দেওয়া ছিল? তাহলে তাহলে এটাকে আগে সাজিয়ে নি। হ্যাঁ, দ্য শিডিউল টাইম দেখা যাক শিডিউল টাইম কি দেওয়া ছিল। দেখেছো, এই দেখো, উই ওয়ার শিডিউল টু রিচ নিউ দিল্লি অ্যাট অ্যারাউন্ড 10 AM। তাহলে দেওয়া ছিল 10টার সময় পৌঁছানোর জন্য, কিন্তু পৌঁছেছে 12 ঘন্টা পরে। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাট অ্যারাউন্ড নিউ দিল্লি ওয়াজ অ্যাট অ্যারাউন্ড 10 AM। হয়েছে? নেক্সট, আনসিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে আসছি গ্রামার পোর্শনে। গ্রামাটিক্যাল পোর্শন কিন্তু যারা যারা ভালো করে দেখছো, ভিডিওটা ভালো করে দেখো, কোন জায়গাটায় কেন কি ইউজ হচ্ছে সেটা ভালো করে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? গ্রামার থাকে তোমাদের 12 মার্কস, 12 মার্কসে যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার অনেকটাই কমে যাবে। তাহলে কি বলেছে গ্রামাটিক্যাল পোর্শনে একটু দেখা যাক পড়ে করে। ওনলি স্টুডেন্টস, প্রথম যে দাগটা থাকে 12 নম্বরে থাকে, 3 নম্বরে প্রথম দিয়ে কি দিয়েছে, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। ঠিক আছে? ওনলি স্টুডেন্টস, একমাত্র ছাত্রছাত্রীরা, ড্যাশ ক্যারিড ক্যারি ক্যারিং, তাহলে বহন করে, ছাত্রছাত্রী কি বহন করে? আইডেন্টিটি কার্ডস, পরিচয়পত্র। তাই তো দেখো না, আমরা সবাই স্কুলে গেলে আমাদের একটা আইডেন্টি কার্ড দেয়, কলেজে গেলে একটা আইডেন্টি কার্ড দেয়, ইউনিভার্সিটি গেলে দেয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? বহন করে। তার জন্য এখানে কি বসবে? ক্যারিং। উইল, উইল অ্যালাউ, বি অ্যালাউড, অ্যালাউড টু, তাহলে কি? বি অ্যালাউড টু, টু টু এন্টারিং, এন্টার, এন্টার্ড। টু এর পরে একটা কথা বলে দিই, টু এর পরে সর্বদা ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এর পরে আমরা কি বসাতে পারি? এন্টার। আমি লিখলাম না, জাস্ট দাগ দিয়ে দিলাম। তাহলে অডিটোরিয়াম, যে কোনো প্রেক্ষাগৃহে, ধরো তো কোনো আমরা মিউজিয়ামে যাব, মিউজিয়ামটা এমনি চলে যেতে পারবো, কিন্তু আমরা কোনো স্কুল যাব, কোনো অডিটোরিয়াম যাব, যার জন্য আমাদেরকে মাস্ট কি, যদি আমাদের স্কুল থেকে ধরো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হলো, কোনো মিউজিয়ামে নিয়ে গেল, তাহলে আমাদের যদি কোনো আইডেন্টি কার্ড না থাকে সেখানে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে দেবে না, কারণ এটা স্কুল ভিত্তিক, স্কুল থেকে নিয়ে যাচ্ছে বা কোনো কলেজ থেকে নিয়ে যাচ্ছে। সেরকম যদি আমরা স্কুলে প্রবেশ করব, সেরকম সেখানে আমাদের কি দরকার? আইডেন্টি কার্ড দরকার। ঠিক আছে? নেক্সট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আর্মড, আর্মড মানে জানো? অস্ত্র। আর্মড ড্যাশ ওল্ড অ্যান্ড রাস্টেড গানস, পুরনো, জং ধরা, রাস্টেড মানে জং ধরা যে বন্দুক, তাহলে অস্ত্র হাতে, তাহলে আর্মড উইথ। কেন উইথ হলো? অস্ত্রের সাথে, আমাদের অস্ত্র হাতে রয়েছে, কি বলছে? পুরনো জং ধরা বন্দুক। ড্যাশ বাংলাদেশি ফ্রিডম ফাইটার্স, বাংলাদেশি স্বাধীনতা সংগ্রামী, সংগ্রামীরা বলেছে দেখছো এস, তাহলে আমি এ, যদি আমার ফাইটার থাকতো তাহলে আমি এ লিখতাম, কিন্তু ফাইটার্স একজন তো নয়, অনেকজন,
তাহলে দা বেঙ্গলি ফ্রিডম ফাইটার্স, বাংলাদেশি ফ্রিডম ফাইটার্স ফট দেয়ার এনিমিজ, ফট দেশ। তাহলে আমরা ধরো আমার কারো বিরুদ্ধে তো লড়াই করি, কারো সাথে তো লড়াই করি না, উইথ তো বলতে পারি না, তার সঙ্গে লড়াই করছে, তাদের বিরুদ্ধে, এই দেশ অন্য দেশের বিরুদ্ধে লড়াই করছে, তাহলে আমরা বিরুদ্ধে ইংরেজি আমরা কি আনতে পারি? এগেনস্ট। এটা কিন্তু প্রিপজিশন, কথাটা বুঝতে পারলে? এগুলোর ব্যবহার বিরল, মানে খুব কম হয়, কিন্তু এরকম পরীক্ষায় পড়ে গেলে তোমাদেরকে ঠিকঠাকভাবে না লিখলে নাম্বার পাবে না। তাহলে অস্ত্র হাতে কি বললাম, পুরনো এবং জং ধরা অস্ত্র বন্দুক হাতে বাংলাদেশি স্বাধীনতা সংগ্রামীরা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। কমপ্লিট। এইবারে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা তোমাদের 3 নাম্বার থাকবে। পাঁচু রানস ফাস্টার দেন ঘেঁচু, পাঁচু ঘেঁচুর থেকে দ্রুত দৌড়ায়। কিসে আছে বলো তো? এই দেখো অ্যাডজেক্টিভের সাথে ইআর আছে দেন, মানে এটা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে কম্পারেটিভ থেকে কিসে নিতে বলেছে? বলে দেয়নি, এটা ডিগ্রিটাকে চেঞ্জ করতে বলেছে। তাহলে চেঞ্জ করতে বল, তুলনা করতে বললে আমরা, তাহলে কম্পারেটিভ থেকে আমরা এটা নিয়ে যাব পজিটিভে। উপরে করে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভে নিয়ে যাওয়ার একটা নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়। কি হয়? অবজেক্টটা। তাহলে আমার অবজেক্ট কি আছে? ঘেঁচু। তাহলে ঘেঁচুটা আমরা প্রথমে লিখবো, লিখলাম। দেখো এখানে রানস, এখানে কিন্তু বিভাব নেই, এখানে রানস। তাহলে আমি কি লিখবো? ঘেঁচু নট রানস। বিভাব থাকলে বিভার বসে, আর একটা হচ্ছে নট না থাকলে নট বসে, এটা রুলস এর মধ্যে পড়ে। এখানে কিন্তু নট নেই, তাহলে আমার নট আনতে হবে। আমি কি লিখবো? ঘেঁচু নট রানস না। তাহলে এই যে এস আছে, এই এসটাকে তোলার জন্য আমাকে এখানে ডাজ আনতে হবে। কথাটা ক্লিয়ার করতে পারলাম না? পারিনি? পারিনি, তাই তো? তাহলে দেখো যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তাহলে এই যে এস বা ইএসটাকে উঠাবার জন্য আমরা এখানে কি আনলাম? ডাজ। তাহলে ডাজ নট আমরা লিখতে পারি, নট না, নট রানস লিখতে পারবো না। তাহলে ডাজ নট, এবারে লিখবো রান। ঠিক আছে, তখন এসটা আমরা উঠে গেল। ডাজ নট রান কার মতো দ্রুত দৌড়াতে পারে না? অ্যাজ ফাস্ট, ফাস্টারটা ফাস্ট হয়ে গেল। তাহলে এবারে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা বসিয়ে দিলাম, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে অ্যাজ ফাস্ট, অ্যাজ পাঁচু। সহজ না সহজ নয়? খুব সহজ। তাহলে নিয়ম কি বললাম? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো, বিভাব থাকলে বিভাব বসবে, বিভাব যেহেতু নেই নট আনতে হবে, তাহলে নট নিয়ে না থাকলে নট বসে, তাহলে ডাইরেক্ট তো নট বসবে না, তার জন্য রানসের এসটাকে ওঠানোর জন্য আমরা এখানে কি আনলাম? ডাজ। ডাজ নট রান অ্যাজ ফাস্ট। তাহলে এই যে ডাজ করে দিচ্ছি বলে তখন রানসটা কি হয়ে যাচ্ছে? রান। অ্যাজ ফাস্ট, অ্যাজ পাঁচু। ক্লিয়ার? 2 নাম্বার কি বলেছে? দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স লেটস চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি টুমোরো। তাহলে এটা কি বলেছে? ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ করার মতো স্পেসিফিক জায়গা এখানে কি কোথায় করি? সাইডে এখানে 2 নাম্বার বলে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা ভালো করে দেখে নাও। এখানে এখানে 2 বলে লিখে দিলাম। তাহলে লেটের কিন্তু দুটো নিয়ম আছে, একটা জানো? একটা হচ্ছে প্রপোজাল বা সাজেশন, আর একটা হচ্ছে প্রেয়ার বা অভিস। তাহলে এখানে একটা প্রস্তাব দিচ্ছে কিন্তু তাদেরকে, ঠিক আছে? বলছে আমাদের স্ট্র্যাটেজিটাকে কি বলতে, কালকে আমাদের স্ট্র্যাটেজি, আজকে অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে খেলেছি, কালকে বলছে আমাদের স্ট্র্যাটেজিটা কি করব? পরিবর্তন করব। তাহলে দা কোচ সাজেস্টেড, প্রস্তাব দিচ্ছে, হ্যাঁ, সাজেস্টেড দ্য প্লেয়ার্স। লিঙ্কার হিসাবে কি বসে? দেখো এই দুটোকে যুক্ত, লিঙ্কার হিসাবে এখানে দ্যাট বসে, তাহলে আমরা বসিয়ে দিলাম দ্যাট। এবারে লেটস চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি, তাহলে আমাদের স্ট্র্যাটেজিটাকে পরিবর্তন করো। আমাদের বলতে কি আমরা আছি, তারা, তাহলে তাদের। দ্যাট দে শুড, এখানে শুড বসে, এটা বলে দিলাম তোমাদেরকে বারবার, দে শুড, শুড আনতে হয়। দে শুড চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি টুমোরো থাকলে কি হয়? টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে। ভুলবে না এগুলো। নেক্সট, প্লিজ মেক এ ডল ফর মাই গ্র্যান্ড চাইল্ড। এটাকে কি বলেছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা ভয়েস চেঞ্জের জন্য সহজ রুলস বলে দিলাম। প্লিজ থাকলে কি বসে? ইউ আর রিকোয়েস্টেড টু। কি বসে?
ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা প্লিজের জায়গাটায় কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে প্লিজের জায়গায় বসিয়ে দিলাম, ওটা বাকিটা লিখে দেবো। মেক এ চাইল্ড, মেক এ ডল ফর কমপ্লিট। তাহলে গ্রামার পোর্শনের যে যে ছিল, একটা দিয়েছিল ডিগ্রি চেঞ্জ, একটা দিয়েছিল নেশন চেঞ্জ, একটা দিয়েছিল ভয়েস চেঞ্জ, সেটা আমরা এখানে সলভ করে নিলাম। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। আর প্লিজ কাল ইউ আর রিকোয়েস্টেড ছাড়াও আরেকটা নিয়ম হয় লেট দিয়ে। লেট দিয়ে কিভাবে করব সেটা তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু দেখবো কে কে পাচ্ছ, কে কে পারো না। নেক্সট চলে যাচ্ছি ফেজাল ভার্ব। এই গ্রুপ ভার্ব বা ফেজাল ভার্ব থেকে থাকে 3 নাম্বার। তো এখানে জানো আমরা প্রত্যেকটা 3টা থাকে আর নিচে হিন্টসও দেওয়া থাকে। তো খুব ভালো করেছে, 3টেই অপশন দিয়েছে, দেখেছো? তোমাদের মধ্যে আর কিন্তু ডাউট থাকবে না। অনেক সময় কি হয় 3টে থাকে 4টা দেয় বা 5টা হিন্টস দেয়, তাহলে কোনটা হবে না হবে এখানে কোনো ডাউটের প্রশ্নই নেই। দ্য পসেশন ওয়াজ উইথড্রন। উইথড্রন মানে হচ্ছে তুলে নেওয়া বা প্রত্যাহার করা, ঠিক আছে? তো উইথড্রনটা ন্যাচারালি হয় কল্ড অফ। তাহলে এখানে কি কল্ড অফ আছে? না, কি দিয়েছে? কিপ অফ। দেখতে পাচ্ছ? তাহলে আমরা এটা লিখে নেব কি, যেহেতু ওয়াজ উইথড্রন তাহলে উইথড্রনটা হচ্ছে V3, তাহলে এটারও আমাকে কি লিখতে হবে? V3। তাহলে এটা হয়ে যাচ্ছে কেপ্ট অফ। হলো? নেক্সট বলেছে ডু নট রিমুভ অল দ্য ওল্ড ফাইলস অফ ইউর কম্পিউটার সিনার। ঠিক আছে? রিমুভ মানে হচ্ছে কি করা? বাদ দেওয়া। তাহলে এটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। কি হবে এটা? ডু অ্যাওয়ে নেক্সট ট্রাফিক ওয়াজ সাসপেন্ডেড ফর অ্যান আওয়ার বিকজ অফ দ্য মব ভায়োলেন্স। তাহলে সাসপেন্ডেড মানে হচ্ছে বিরত থাকা বা বন্ধ থাকা, যার জন্য আমরা এটাকে লিখতে পারি, যেহেতু দিয়েছে দেখো ওয়াজ সাসপেন্ডেড মানে এখানে কি দেওয়া আছে? V3। তাহলে V3 থাকলে আমার এটারও V3 করতে হবে। তাহলে হোল্ডেড V3 হচ্ছে হেল্ড। তাহলে আমরা এটা লিখতে পারি কি? হেল্ড আপ। সহজ তো? কমপ্লিট। তাহলে সিন আনসিন গ্রামার যা যা ছিল সব এবারে আমাদের সলভ হয়ে গেল। নেক্সট পোর্শনে চলে আসছি কি? আনসিন। এইটা তোমাদের যে ভাইটাল ভ্যারি করে যে নাম্বারটা, এই 8 নাম্বার কোথা থেকে দেয়? আনসিন থেকে। বলছে দেখো গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ফোর হুইচ মিনিং হুইচ উইল ইউ ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3। তাহলে নিচে 4টা ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, যেটা তুমি খুঁজে পাবে কোথায়? কোশ্চেন নাম্বার 3-তে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস রাইট হ্যান্ড সাইড। তাহলে ডান দিকে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সে তার সঠিক মানেটা তোমাকে বসাতে হবে। তাহলে এক্সাইটেড, এক্সাইটেড মানে কি? উত্তেজিত, প্রাণবন্ত, প্রাণোচ্ছল। তাহলে এক্সাইটেড এর কোন মিনিংটা হবে? সবাই ভালো করে দেখো, এক্সাইটেড এর মিনিং কি হবে? তাহলে এক্সাইটেড এর মিনিং হবে অ্যানিমেটেড। আমি কিন্তু এখানে দাগ দিয়ে দিলাম, এটা মেবি 6-এর দাগের 1, আমি এখানে লিখে দিলাম 661। কি হলো? অ্যানিমেটেড। 2 নাম্বার কি বলেছে দেখো, এখানেও লিখে দিচ্ছি আর একবার, তাও যদি অসুবিধা থাকে কারো। 2 নাম্বার দিয়েছে ট্রাভেল। ট্রাভেল মানে হচ্ছে সমস্যায় পড়া বা বিরক্তি বোধ হওয়া। তাহলে ট্রাভেলটা হচ্ছে এখানে কি দিতে পারে? ট্রাভেলড হচ্ছে বদার্ড।
এটা হচ্ছে 2 নাম্বার, ট্রাভেলড আর বদার্ড, ঠিক আছে, সমস্যায় পড়া বা বিরক্তি বোধ হওয়া যা বলতে পারো। তাহলে এটা আমরা কি লিখতে পারি, বদার্ড। আনসিনটা কিন্তু ভালো করে না পড়লে পারবে না, যেভাবে বুঝিয়েছি ভালো করে দেখবে। রিপেয়ার্ড, রিপেয়ার্ড মানে কি, সারানো, তাই তো, এটা কিন্তু সব থেকে সোজা বলতে পারো এটা। রিপেয়ার্ড হচ্ছে ফিক্সড। রিপেয়ারটা কি হচ্ছে, ফিক্সড। তাহলে এখানে তাও লিখে দিচ্ছি। নেক্সট দিয়েছে হিট চেম্বার। হিট চেম্বার বলছে একটা তাপমান কক্ষ বা তাপ নিয়ন্ত্রিত কক্ষ, যেখানে তাপ থাকবে, সেটাকে কি বলে, কোথায় আমরা তাপ ইয়ে করতে পারি, সেটাকে বলতে পারি ফার্নেস। ফার্নেস মানে হচ্ছে চুল্লি। ফার্নেস মানে কি, চুল্লি। চুল্লিতে জানো তো কোনো কিছুতে যখন ওই চুল্লি মানে যেখানে যদি এমনি যে কোনো জিনিস ঢোকানো হবে, সেটা সাথে সাথে কি হবে, পুড়ে ছাই হয়ে যাবে, যেখানে তাপ বর্তমান থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফার্নেস। এটার আরেকটা সহজ জিনিস তোমাদেরকে বলে দিই, দেখো এক্সাইটেড এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ট্রাভেলড এটাও পাস্ট টেন্সে আছে, রিপেয়ারটাও পাস্ট টেন্সে, প্রত্যেকটার অ্যান্সার গুলো দেখবে পাস্টেই আছে। এটা তোমার খোঁজার ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হবে। অনেকের সময় ওয়ার্ড খুঁজে পাবে না যে এই ওয়ার্ডটা এটা হতে পারে, এটা অনুমান করবে, তখন সেই ফর্মটা দেখবে পাস্ট ফর্মেই থাকার চান্সটা বেশি হয়। ঠিক আছে, তাহলে কি তোমার খুঁজতে সুবিধা হবে যে এই ওয়ার্ডটা মেবি এটা হতে পারে। অনুমান তো করতে, তুমি হয়তো এমনই আসলো যেটার ওয়ার্ডের মিনিং আমি জানি না, কিন্তু আমাকে তো লিখতে হবে, তাহলে ওয়ার্ডটা কোন টেন্সে আছে, তার অ্যান্সারটা সেই টেন্সে থাকার চান্সটা বেশি থাকে। নেক্সট, এইবারে চলে এসেছি রাইটিং সেকশনে। এটা যে 30 নাম্বার, যে ভাইটাল 30 নাম্বার থাকে, এটা আমাদের ভেরি করে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তারা একটু দেখে নাও কি বলেছে। প্রথম দিয়েছে একটা লেটার, তাহলে লেটার থাকে। 2 নাম্বার কি থাকে, নোটিশ বা রিপোর্ট। 3 নাম্বার হচ্ছে কি থাকে, স্টোরি। ঠিক আছে, তাহলে দেখা যাক কি বলেছে। রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার cousin brother advising him not to play games on the mobile phone which may affect his studies and eyesight. You may use the following points. তাহলে দেখো, আমরা প্রত্যেক স্টুডেন্টকে বলি যে মোবাইল ফোনের ব্যবহার কমাতে, যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তিটা কি করে, দুর্বল করে দেয়, এবং যে কনসেন্ট্রেশন, পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ থাকে, সেটাও কিন্তু নষ্ট করে দেয়। তাহলে এটা তুমি তোমার ভাইকে, কাজিন ব্রাদারকে বুঝাচ্ছ, খুড়তুতো ভাইকে তুমি বোঝাবে যে এই জিনিসগুলো করিস না, কিভাবে লিখতে পারি। তাহলে তার জন্য কিছু হিন্টস দিয়েছে, সেই হিন্টসের উপরে তোমাদের জন্য একটা আমি রাইটিং প্রিপেয়ার করেছি, একটু দেখে নাও তোমরা এটা ভালো করে। প্রথমত চিঠিটা কে লিখছে, আমি, তাহলে এখানে আমার অ্যাড্রেস দিবে, তাহলে নিজের ঠিকানা। ঠিকানার মধ্যে কি কি দিতে পারি, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন আর ডেট, এই পোর্শনগুলো এর মধ্যে থাকবে। রাইট, একটা বক্স করবে, ওর মধ্যে এগুলো লিখে নেবে। দিয়ে কাকে লিখছি, আমি ভাইকে লিখছি। ঠিক আছে, এখানে একটু এটা তোমরা একটু ইয়ে করে নেবে, এখানে লিখবে ডিয়ার ব্রাদার। কেন ব্রাদার করছি, কারণ কাজিন ব্রাদারকে লিখছে বলছে, ডিয়ার ব্রাদার, সাপোজ তার নেম, এবার তার নেম দেবে, হ্যাঁ এটা বাদ, ব্রাদার লিখে তার নামটা দেবে, মনে থাকবে, যেহেতু কাজিন ব্রাদারকে বলেছে। দিয়ে কমা দিয়ে তার নিচ থেকে শুরু হবে, কিভাবে, তাহলে প্রথমেই আমরা জানতে চাইবো, আশা করি সে কেমন আছে, তাহলে আই হোপ ইউ আর ওয়েল। ঠিক আছে, আশা করি তুমি ভালো আছো। রিসেন্টলি আই হিয়ার্ড ফ্রম ইয়োর মাদার, সম্প্রতি মানে এই রিসেন্ট আমি কি শুনেছি তোমার মায়ের কাছ থেকে, দ্যাট ইউ হ্যাভ বিকাম কোয়াইট অ্যাডিক্টেড টু প্লেইং গেমস অন ইয়োর মোবাইল। তুমি মোবাইল ফোনে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছো। অনেক বাচ্চাই দেখো না যে সারাক্ষণ ফোনে গেম খেলছে, গেম নিয়ে ব্যস্ত।
দিস ইজ এ মেজর প্রবলেম অ্যাট ইউর এজ। তাহলে ওই বয়সে বলছে, তাহলে এই বয়সটা তোমার জন্য কিন্তু, এই বয়সে তোমার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। অ্যান্ড আই ফেল্ট আই শুড অ্যাডভাইস ইউ লাইক অ্যান এল্ডার ব্রাদার, এবং আমি মনে করি আমি বড় ভাই হিসাবে তোমাকে এটা বোঝানো উচিত, তাই তো? তাহলে যদি তোমার সামনে ধরো তোমার ভাই কোনো ভুল কাজ করছে, তাহলে তোমাকে তো গাইড করা দরকার। তাহলে আমি তোমার বড় ভাই, বড় দাদা, তাহলে আমি তোমাকে অবশ্যই বলতে হবে যে এই জিনিসটা করা উচিত নয়। দিয়ে তাকে কিভাবে গাইড দেওয়া হয়েছে দেখো, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস ক্যান কজ সেভারেল ইল এফেক্টস। তাহলে অতিরিক্ত পরিমাণে ফোনের ব্যবহার আমাদের নানা রকম ক্ষতি করে। ইট মে এফেক্ট ইউর স্টাডিজ। তাহলে প্রথম ক্ষতি কি হচ্ছে? পড়াশোনায়। আমি বলেছিলাম মনোযোগ, পড়াই বসে না। রিডিউস ইউর কনসেন্ট্রেশন। দেখো লেখাও আছে এখানে, কি বলেছে? মনোযোগটা আমাদেরকে কি করে যায়? কমিয়ে দেয়। অ্যান্ড ইভেন হার্ম ইউর আইসাইট। চোখের দৃষ্টিশক্তিটাও কি করে? ক্ষতি করে। ইউ মে এনজয় প্লেইং গেমস নাও। তুমি হয়তো গেম খেলে এখন মজা পাচ্ছ ঠিকই, বাট লেটার ইট ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্স অন ইউর হেলথ। পরবর্তীকালে তোমার স্বাস্থ্যের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষতি করে বলবে। অ্যান্ড একাডেমিক পারফরমেন্স, ঠিক আছে, তোমার পারফরমেন্সের ক্ষেত্রেও সেটা আমরা লক্ষ্য করতে পারবো। ধরো পড়াশোনায় আগে তুমি ভালো ছিলে, ধীরে ধীরে তোমার কি হচ্ছে? স্টাডিজ দিক থেকে তোমার যে একটা গ্রেড ছিল, সেই গ্রেডটা নিচে নেমে এসছে। মোবাইল ফোনস আর ইউজফুল। হ্যাঁ, আমাদের খুবই কাজে লাগে, ব্যবহারই বলতে পারি, তাই তো? কেন উপকারী কেন বলতে পারি? ধরো কারোর সাথে কোনো যোগাযোগের জন্য মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ, পড়াশোনার জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আমরা পড়াশোনার কাজে লাগাই। বাট দে মাস্ট বি ইউজড উইথ কন্ট্রোল। তাহলে এটাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে, অতিরিক্ত পরিমাণে তো ব্যবহার করা যাবে না। ঠিক যখন মনে হবে যে দরকার তখন একটু ঘাঁটো, কিন্তু এক্সেসিভ ইউজটা ভালো নয়। ফিক্স আ লিমিটেড টাইম ফর ইউজিং ইয়োর ফোন। তাহলে বলেছে তোমার ফোন ঘাটার জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নাও। তাহলে সারাদিন ধরে তুমি ফোন ঘাটবে, এটা তো হবে না। তাহলে ধরো আমি 5টা থেকে 6টা, 1 ঘন্টা আমি ফোন দেখলাম, ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম বলছে ঠিক করে নাও। অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য টাইম ইন ইউর স্টাডিজ। বাকি সময়গুলো কিসের কাজে লাগাবে? স্টাডিজে, রিডিং, পড়ায়। অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস, অন্যান্য বাইরের কাজে। বাড়িরও তো কিছু কাজ থাকে, সেই কাজগুলোতে সময় লাগবে। আই এম শিওর ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি নিশ্চিত যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে? টেক দিস অ্যাডভাইস, এখানে একটা পারলে একটা কমা দিয়ে দিবে। টেক দিস অ্যাডভাইস পজিটিভলি। তাহলে দেখো একটা কথা আমি এখানে তোমাদেরকে বলা দরকার, আমরা যখন কাউকে কোনো পরামর্শ দিই, সে অনেক সময় সেটা পজিটিভ নেয়, আবার কেউ নেগেটিভ নেয়। অনেকে বলে না যে বেশি বোঝাচ্ছে, বেশি বকছে, বেশি জেনে গেছে, না। তাহলে কারো ভালো চাইতে আমরা কিছু ভালো যুক্তি তো দিই, পরামর্শ দিই যে এই কাজটা করো, বলছে ঠিক আছে, তুমি পজিটিভলি নেবে আমার যে পরামর্শটা দিলাম তোমাকে। হ্যাঁ, এবার হচ্ছে তুমি কাকে পাঠাচ্ছ? ইয়োর্স এভার। তাহলে তুমি বলতে পারো তুমি ইয়োর এল্ডার ব্রাদার। এখানে আমরা ইয়োর্স এভারও লিখতে পারি বা ইয়োর এল্ডার ব্রাদার লিখতে পারি, দিয়ে নিজের নাম লিখবে। ইয়োর্স এভারের জায়গায় লিখবে ইয়োর এল্ডার ব্রাদার, হলো, দিয়ে নিচে ইয়োর নেম, নিজের নাম হলো। এইবারে আমি কাকে পাঠাচ্ছি? ভাইকে, কাজিন ব্রাদার, তো কাজিন ব্রাদারের অ্যাড্রেস। তাহলে এখানে একটা বক্স হবে, তার ঠিকানা হবে, এই বক্সের মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে দিবে, এসটিএমপি স্ট্যাম্প, ঠিক আছে? আর তার যে সমস্ত, তাহলে তোমার কাজিন ব্রাদারকে কি করে চিনবে? তাহলে কাজিন ব্রাদারের কেয়ার অফ, তার নাম, তার বাবার নাম, তার ভিলেজ, তার পোস্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট আর পিন, এই জিনিসগুলো এখানে তোমাদেরকে নোট ডাউন করতে হবে। রাইটিংটা যেভাবে লেখানো আছে তোমরা যদি লিখো 10-এ 9:30, 10 এনি টাইম পাবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু খুব সুন্দর ভাষা, কঠিন ওয়ার্ডও দেওয়া নেই, একটু ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট 8 নম্বর একটা দিয়েছে, ইন দ্য ভিউ অফ দ্য, একটা নোটিশ দিয়েছে দেখো, ইন দ্য ভিউ অফ দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইয়োর লোকালিটি। তোমার অঞ্চলে কি বলছে? ডেঙ্গু ছড়িয়ে গেছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ লোকাল রেসিডেন্ট, তাহলে তুমি ধরো লোকাল রেসিডেন্টস, স্থানীয় বাসিন্দাদের তুমি হচ্ছে সেক্রেটারি অ্যাসোসিয়েশন, ওই সংস্থার, রাইট এ নোটিস দ্য রেসিডেন্টস বেসড অন দ্য ফলোইং পয়েন্টস। ঠিক আছে, একটা নোটিশ লিখতে বলেছে তার ভিত্তিতে। নিট, তাহলে কি কি হিন্টস দিয়েছে তার উপর একটা লেখা যাক নোটিশ। তাহলে নোটিশ লেখার জন্য প্রথমে বলে দিই কিভাবে স্টার্ট করতে হয়। দেখো শুরু করেছি, নোটিশ, ক্যাপিটালে নোটিশ লেখা থাকবে, তারপরে কি সাবজেক্টটা, টপিকটা এখানে লিখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে সিরিয়াল নাম্বার, ডেট, এটা তুমি সিরিয়াল নাম্বারটা এখানেও দিতে পারো, এই 8-এর দাগ এখানে হবে, সিরিয়াল নাম্বার এখানে দিবে,
সিরিয়াল নাম্বার তোমার পছন্দ মতো তুমি দেবে, ঠিক আছে? তোমার যদি মনে হচ্ছে 1 1 দিবে, তোমার যদি মনে হচ্ছে 2 2 দিবে, যা ইচ্ছা তুমি দিতে পারো। আর এখানে কি দেবো? ডেট, ঠিক আছে, দিলাম। যে দিনে লিখবে রিপোর্টের ডেটটা সেদিনেরই হবে। আর এই সাবজেক্টটা ঠিক এইরকম মিডিল পোর্শনে করে হেডিংটা হবে। কি হবে? মিডিল পোর্শনে করে হেডিংটা হবে। কি বলেছে? আউটব্রেক অফ ডেঙ্গু ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে? আউটব্রেক অফ ডেঙ্গু ইন আওয়ার লোকালিটি। কথাটা বুঝতে পারলে না বুঝতে পারোনি? আউটব্রেক অফ ডেঙ্গু ইন আওয়ার লোকালিটি, এইরকম মিডিল পোর্শন করে হেডিংটা হবে ক্যাপিটালে, ঠিক আছে? এইবারে শুরু করছি। কিভাবে শুরু করব? In the view of the recent outbreak of dengue in our locality, all residents are requested to take immediate precautions. Precautions মানে হচ্ছে সতর্কতা। তাহলে আমাদের অঞ্চলে যে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে তার জন্য বাসিন্দাদেরকে বা অধিবাসীদেরকে জানা হচ্ছে দ্রুত কি করতে হবে, সতর্কতা নিতে হবে। মসকিউটোজ মাস্ট বি কমপ্লিটলি এলিমিনেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস। তাহলে আমাদের এলাকা থেকে বলছে মশাগুলোকে দ্রুত সরিয়ে দিতে হবে। ডু নট অ্যালাউ ওয়াটার টু স্টোরেজ। তাহলে একটা কথা বলে দিই যে মশা কোথায় জন্মায় জানো? যেখানে আমরা জল, নোংরা জল যেখানে দীর্ঘদিন পড়ে থাকবে সেই জায়গা থেকে মশার জন্ম হয়। তো সেই জায়গাগুলোকে কি বলছে? ক্লিন করতে, পরিষ্কার রাখতে হবে সর্বদা। ডু নট অ্যালাউ ওয়াটার টু, জল জমতে দেওয়া যাবে না। আর কন্টেনার্স, কোনো পাত্রে, অনেক সময় দেখো না পাত্রে ছাদে টাদে আমাদের পুরনো আবর্জনা কোনো বোতল পাত্র রয়ে গেছে, ওখানে জল জমছে, ওই জমাট জিনিস থেকে কি হয়? মশার জন্ম হয়। এই যে দেখো, অ্যাজ দিস বিকাম ব্রিডিং গ্রাউন্ডস অফ মসকুইটোস, এখানেই মশারা কি করে? তাদের ডিম পাড়ে, ঠিক আছে? ইউজ মসকুইটো নেটস, মশারি ব্যবহার করতে বলা হয়েছে, ঠিক আছে? রিপ্লেনেন্টস অ্যান্ড কিপ ইয়োর হোমস ক্লিন। তাহলে যে সতর্কতা বাড়তি নিতে বলছে মশারি ব্যবহার করো, এগুলো করো, সেই করো। আবার কি বলছে? বাড়ি ঘর, তাহলে নোংরা আবর্জনা থেকে বলছে ঘরটাকে সর্বদা কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। ইফ এনিওয়ান ডেভেলপস এ ফিভার কনসাল্ট এ ডক্টর ইমিডিয়েটলি। ধরো কারো জ্বর হলো, তাহলে জ্বর তো শুধু আমরা ভাবি যে এমনি কোনো কারণে জ্বর হয়েছে সেটা না, মশার জন্য তো হতে পারে। তার জন্য ইমিডিয়েট বলছে, তৎক্ষণাৎ কি করছে? তাকে আমরা বলি না যে 2-3 দিন দেখা যাক, ওষুধ খা, জ্বর কমে গেলে তাহলে আর যাওয়ার দরকার নেই, কিন্তু বলছে ইমিডিয়েট তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। অ্যান্ড আর্লি ব্লাড টেস্ট ইজ এসেন্সিয়াল ফর প্রপার ডায়াগনোসিস। তাহলে তোমার চিকিৎসার জন্য কিন্তু প্রথমে কি করা উচিত? ব্লাড টেস্ট করা উচিত। তাহলে কি কারণে জ্বরটা হচ্ছে? ঠিকঠাক চিকিৎসার জন্য ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে হবে। ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস স্ট্রিক্টলি। তাহলে আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ঠিকঠাকভাবে মানি না, তাই বলছে স্ট্রিক্টভাবে ডাক্তারের পরামর্শ শুনো। অ্যান্ড অ্যারেঞ্জ হসপিটালাইজেশন ইফ রিকোয়ার্ড, যদি মনে হয় তাহলে হসপিটালে ভর্তিও হয়ে যাও। উই সিক এভরিওয়ানস কোঅপারেশন টু কিপ আওয়ার নেবারহুড সেফ। তাহলে আমাদের কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা। প্রত্যেকের দেখা একটা কথা বলি, এটা যদি একটা কোনো এলাকা ধরো ঠিকঠাক রাখতে চাও, তাহলে প্রত্যেকের সহযোগিতা দরকার। তাহলে বলছে প্রত্যেকের, আমরা আশা করি প্রত্যেকের সহযোগিতা, যাতে আমাদের প্রতিবেশীটা কি, প্রতিবেশীরা সবাই কি করতে পারি? এলাকা, প্রতিবেশী এলাকা আমাদের কি সুরক্ষিত থাকতে পারি, তার জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। এসডি সেক্রেটারি অফ দ্য, কি বলেছে এখানে দেখে নি, কার সিগনেচার দিবে? তুমি নিজের সিগনেচার দিবে, কিন্তু ওখানে লিখতে হবে, হ্যাঁ, সেক্রেটারি অফ দ্য লোকাল রেসিডেন্ট, সেক্রেটারি অফ দ্য লোকাল রেসিডেন্ট দিয়ে নিজের নাম, ঠিক আছে? তারপর সব থেকে সহজ হচ্ছে এইভাবে নোটিশটা লিখবে, শেষ প্যারাটা কিন্তু আলাদা করে দিতে হবে, ঠিক আছে? যে কোনো নোটিশে একটা শেষ প্যারা দিতে হয়, এখানে শেষ প্যারাটা কি দিতে হবে সেটা আমি বলে দিয়েছি। লাস্ট যেটা দিয়েছে সেটা আরেকটা হয়েছে কি? প্যারাগ্রাফ বা প্রসেসিং বলতে পারি। লেমন স্কোয়াশ দেখেছো তো কিভাবে বানায়? তাহলে কিভাবে বানাতে হয় তার উপরে একটা আমাদের একটা প্রসেসিং এসছে, কত নম্বরে? 10 নম্বর। তাহলে এটাও আমরা তৈরি করেছি। কিভাবে লিখেছি দেখা যাক। প্রিপারেশন অফ লেমন স্কোয়াশ, কিভাবে বানাবে? লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার্ড থ্রু এ সিম্পল স্টেপ বাই স্টেপ প্রসেস। তাহলে যে কোনো জিনিস কিন্তু একবারে বানানো যায় না, কয়েকটা ধাপে ধাপে কয়েকটা পদ্ধতি অবলম্বনে লেমন স্কোয়াশটা তৈরি করা যায়। ফার্স্ট, প্রথমে কি করবে? ফ্রেশ লেমনস আর কালেক্টেড, ঠিক আছে? টাটকা তাজা লেমনগুলো, লেমন মানে কি বলতে পারি? লেবু সংগ্রহ করলাম। অ্যান্ড থরলি স্ক্রাব টু ক্লিন দেম, সেগুলো ঘষে সেগুলোকে ভালো করে ধুলাম। ওয়াটার ইজ বয়েলড, জলটাকে গরম করলাম। অ্যান্ড কেপ্ট অ্যাসাইড টু কুল স্লাইডলি, দিয়ে সেটাকে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। দ্য লেমনস আর কাট অ্যান্ড দ্য জুস ইজ স্কুইজড, তাহলে লেবুগুলোকে কাটলাম, সেখান থেকে জুস বার করলাম আউট কেয়ারফুল, যত্ন সহকারে। দ্য এক্সট্রাক্টেড জুস ইজ দেন মিক্সড উইথ দ্য বয়েলড ওয়াটার, তারপর সেই যে গরম করা জলটা আমরা একটু ঠান্ডা করলাম, সেই জলের সাথে কি করব? মিশিয়ে দেবো। দ্য মিক্সচার ইজ স্ট্রেন্ড থ্রু আ ফাইন স্লিভ ইনটু এ ক্লিন ভেসেল টু রিমুভ সিডস
অ্যান্ড পাল্প। তাহলে যখন আমরা কোনো লেবুটা যখন ধরো যে ছাড়াবো বা জুস বার করবো, তার মধ্যে দেখবে যে কোথায় খোসা আছে, কোথাও ইয়ে আছে, ওটাকে ছাড়ানোর জন্য একটা পাত্রে ঢেলে দিলাম। আফটার দ্যাট ক্রিটিক অ্যাসিড অ্যান্ড সুগার আর অ্যাডেড টু এনহ্যান্স দ্য টেস্ট অ্যান্ড প্রিজার্ভ দ্য স্কোয়াশ। তাহলে ওই যে জিনিসটা বানালাম, ঠিক আছে, ওটাকে একটু মিষ্টি করার জন্য, ঠিক আছে, ওর মধ্যে আমরা চিনি এবং অন্যান্য কিছু উপকরণ তার মধ্যে মিশিয়ে দিলাম। আবার কি বলেছে, অ্যান্ড প্রিজার্ভ দ্য স্কোয়াশ, সেটাকে কিছুক্ষণের জন্য কি করলাম, জমা করে রেখে দিলাম। ফাইনালি তাহলে সব কিছু কিভাবে বানালাম হয়ে গেল। বানানোর পরে কি করব, ফাইনালি অবশেষে তাহলে আরেকটা কথা বলে দিই, প্রসেসিং কিন্তু নর্মাল যদি লিখো সেটাতে নাম্বার পাবে না, প্যাসিভে লিখতে হবে। যেমন ধরো অ্যাট ফার্স্ট, দেয়ার আফটার, নেক্সট, ফাইনালি, এই ওয়ার্ডগুলো দেখো আমার ইউজ করা আছে এখানে, দেখতে পাবে তোমরা। এই যে আফটার দ্যাট, দেখেছো? তারপরে দেখো অ্যাট ফার্স্ট, তাহলে এই সব ওয়ার্ড যদি তোমরা ইউজ না করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। ফাইনালি আমরা কি করি, দ্য লিকুইড ইজ পোর্ড ইনটু ড্রাই, শুকনো স্টেরিলাইজড বটল, জীবাণুমুক্ত বোতলে ঢেলে দিলাম, সিল টাইটলি, আটকে দিলাম, প্যাক করলাম, এন্ড সেন্ড টু দ্য মার্কেট ফর সেলও লিখতে পারি। এখানে আমরা আরেকটা ওয়ার্ড দেব, সেন্ড টু দ্য মার্কেট ফর সেল, বিক্রির জন্য আমরা বাজারে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা? আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আরো নতুন নতুন অনেক ভিডিও পাবে এরকম। থ্যাংক ইউ। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম।